শহরের উঁচু এক স্তম্ভে হ্যাপি প্রিন্সের মূর্তিখানা দাঁড়িয়েছিল। পুরো শরীর সোনার পাতে মোড়া, চক্ষু জোড়ায় নীল কান্তমণি। তলোয়ারের খিলানে শোভা পাচ্ছিল বিরাট এবং উজ্জ্বল লাল রঙের এক রুবি। এক কথায় ভাস্কর্যের উর্বর এক নিদর্শন। তাছাড়া সেই শহরে হ্যাপি প্রিন্সের কথা লোকের মুখে মুখে ঘুরে বেড়াত। কোনো বাচ্চা চাঁদের জন্য বায়না ধরে কেঁদে কোকিয়ে উঠলে মা তাকে বলতো, কাঁদে না বাচ্চা, একদম কাঁদে না, তুমি আমার হ্যাপি প্রিন্স। আর জানো না, হ্যাপি প্রিন্স কাঁদার কথা স্বপ্নেও ভাবতো না। এক রাতে সেই শহরে ছোট্ট এক চড়াই উড়ে এলো। তার বন্ধুরা অনেক আগেই মিশরের দিকে উড়ে গেছিল। এই চড়ুইটি পিছিয়ে পড়েছিল। সে ভাবল রাতটুকু শহরেই কাটিয়ে দেবে। এদিক সেদিক তাকিয়ে হ্যাপি প্রিন্সের মূর্তিখানা চড়াইয়ের বড় মনে ধরল। উড়ে গিয়ে বসলো পায়ের কাছে। এখানেই থাকি বরং, হাওয়া বাতাসও পাওয়া যাবে, আবার নিরাপদও হবে জায়গাটা। তাছাড়া সোনার বিছানায় থাকবো, আমার ব্যাপার স্যাপারই আলাদা। বহু দূর থেকে উড়ে এসে চড়াই ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিল। ডানায় মুখ গুঁজে ঘুমাতে যাবে। হঠাৎ এক ফোঁটা জল পড়ল তার গায়ে। বিস্ময়ে আকাশের দিকে তাকালো চড়াই। এ কি কাণ্ড! আকাশে একটুও মেঘ নেই, পরিষ্কার ধবধবে আকাশ, তবুও বৃষ্টি পড়ছে। উফ, বিরক্তিকর। এদিক ওদিক তাকিয়ে চড়াই ফের ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিল। আবার তার গায়ে এক ফোঁটা জল পড়ল। এবার চড়াই ভীষণই ক্ষেপে গেল। এ কি মূর্তি রে বাবা! যদি সামান্য বৃষ্টি না আটকাতে পারে, তাহলে লাভ কি এসব মূর্তি টুর্তির? দূর, আমি বরং অন্য কোনো চাউনি খুঁজি। কেলেঙ্কারির এক শেষ, দুদণ্ড ঘুমোতে অবধি দেবে না। ওড়ার জন্যই ডানা মেলছিল চড়াই। আচমকা আর এক ফোঁটা জল পড়তেই মূর্তির মুখের দিকে তাকালো। এ কি, হ্যাপি প্রিন্সের চোখের কোণায় জল, ছলছল করছে দুটো চোখ। ভীষণ মায়া হলো চড়াইয়ের। কে তুমি? আমি হ্যাপি প্রিন্স। তাহলে তুমি কাঁদছো কেন গো? আমায় তো পুরোই ভিজিয়ে দিলে। জানো তো, আমি যতদিন বেঁচে ছিলাম আমার তো হৃদয় ছিল, কিন্তু কান্না কি জিনিস আমি জানতাম না। আমি যে প্রাসাদে থাকতাম, দুঃখ কষ্টের সেখানে কোনো প্রবেশাধিকারই ছিল না। প্রাসাদের বাইরে যে বাগান, তা ঘেরা ছিল উঁচু উঁচু পাঁচিল দিয়ে। খিড়কি থেকে সিংহদুয়ার পেরিয়ে যে একটা দুনিয়া আছে, আমি তার কিচ্ছুটি জানতাম না। সবাই আমায় হ্যাপি প্রিন্স বলে ডাকতো। সত্যি আমি কত সুখে ছিলাম। তারপর বিধাতার লিখনে একদিন মৃত্যু এসে স্পর্শ করলো আমায়। মৃত্যুর পর এরা আমাকে এত উঁচু একটা স্তম্ভে দাঁড় করালো। এখান থেকে আমি শহরের সমস্ত দারিদ্র্য, দৈন্য, দুর্দশা, কদর্যতা দেখতে পাই। যদিও এখন আমার হৃদয় প্রাণ নেই, এ হৃদয় সীসার তৈরি, তবুও এ দুর্দশা দেখে কেঁদে ফেলি। নিজেকে সামলাতে পারি না বন্ধু, কিছুতেই সামলাতে পারি না। পুরোটা সোনা দিয়ে তৈরি না? না, যাগ্গে শোনো না, অনেক অনেক দূরে পথের ধারে এক ঘুপচি ঘর আছে, যার একটা জানলা খোলাই থাকে। সেই জানলা দিয়ে আমি দেখতে পাচ্ছি একজন মহিলা টেবিলে থম মেরে বসে আছে। তার দুটো হাতই জীর্ণ এবং রক্তিম, সূঁচের ছিদ্র ভরা। তবুও সে এক রানীর জন্য সুন্দর গাউন বুনছেন। ওদিকে বিছানায় তার ছেলে অসুস্থ, কেঁদে কেঁদে হয়রান। ছেলের গায়ে ধুম জ্বর। শোনো না বন্ধু, আমার পা যে এই স্তম্ভে আটকানো, আমি যে চলতে পারবো না। কিন্তু তোমার তো ডানা আছে, আমার তরোয়ালের খিলান থেকে রুবি নিয়ে উড়ে যাও তুমি। কিন্তু আমার বন্ধুরা যে আমার জন্য মিশরে অপেক্ষা করছে। তুমি আর একটা রাত আমায় দিতে পারো না বন্ধু? দেখো আমি নিরুপায়, ছেলেটি তৃষ্ণার্ত, তার মা কাঁদছে। বেশ, তোমার কথা আমি রাখবক্ষণ।
আমি তোমার কাজটা করে দেব, ঠিক আছে? ধন্যবাদ চড়াই বন্ধু, অনেক অনেক ধন্যবাদ তোমায়। তারপর চড়াই তরোয়ালের খিলান থেকে রুবিটা ঠোঁটে তুলে নিয়ে উড়ে চলল সেই তৃষ্ণার্ত ছেলেটার ঘুপচি ঘরের দিকে। গিয়ে দেখল জ্বরে ছেলেটি অচৈতন্য হয়ে পড়ে আছে। কাঁদতে কাঁদতে তার মাও ঘুমিয়ে পড়েছে। তার মায়ের হাতের কাছে রুবিটা রাখল সেই চড়াইটা। তারপর তার ছোট্ট দুটো ডানা দিয়ে অসুস্থ ছেলেটার মাথার কাছে বাতাস করতে শুরু করল। তৃপ্তিতে ছেলেটা চেয়ে দেখল চড়াইয়ের দিকে। চড়াই ফের উঠতে শুরু করল শহরের উদ্দেশ্যে। সকাল হতেই সে হ্যাপি প্রিন্সকে বিদায় জানাতে উদ্যত হল। হ্যাপি প্রিন্স, তবে এবার আমি যাই। যাবে তো বন্ধু, নিশ্চয়ই যাবে, কিন্তু আরো একটা রাত তুমি কি আমায় দিতে পারো না? না, আমার বন্ধুরা যে আরো খানিকটা এগিয়ে যাবে গো। আমাকে যে অনেক দূরে যেতে হবে। কিন্তু আমি যে একজন চিত্রশিল্পীকে দূর সমুদ্র তটে কান্নায় ভেঙে পড়তে দেখছি। সে ক্ষুধার্ত, কিন্তু খাবার কেনার সামর্থ্য তার নেই। সে আঁকতে চায়, কিন্তু রং কেনার সামর্থ্য তার নেই। আমরা কি তাকে সাহায্য করতে পারি না? বেশ, আমি তবে আরো এক রাত থাকবো। বলো, তার জন্য কি করতে পারি? আমি কি আরেকটা রুবি নিয়ে যাব? হ্যাঁ, এই চোখ জোড়াই সম্বল। তবে ওগুলোও দুর্মূল্য নীলকান্ত মণির। ভারত থেকে বহু যুগ আগে আনা হয়েছিল। তুমি বরং একখানা চোখ খুবলে নাও, দিয়ে আসো তাকে। সে যদি জহুরির কাছে বিক্রি করে অনেক দাম পাবে। খাবার কিনতে পারবে, রং কিনতে পারবে, মনের সুখে আঁকতে পারবে। না হ্যাপি প্রিন্স, তা হয় না। কি করে আমি তোমার একখানা চোখ খুবলে নি বলো? বন্ধু, ছেলে মানুষই করো না, যা বলছি করো। এটুকুই তো আমি করতে পারি, বলো, তাই না? চড়াই হ্যাপি প্রিন্সের একখানা চোখ খুবলে নিয়ে উড়ে চলল সমুদ্র তটের দিকে। সেখানে গিয়ে দেখল কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছে সেই চিত্রশিল্পী। নীলকান্ত মণিখানা রাখল তার হাতের কাছে। একটা বড় ঢেউ এগিয়ে আসার আগেই চিত্রশিল্পী নীলকান্ত মণিখানা দেখতে পেল। সঙ্গে সঙ্গে হাতে তুলে নিল। পেয়েছি পেয়েছি, বাঁচার রসদ আমি পেয়েছি অবশেষে। আঁকার রসদ আমি পেয়েছি। উফ, কি যে ভালো লাগছে। রং কিনে মনের সুখে আঁকতে পারবো এবার। চড়াই আবার উড়ে চলল হ্যাপি প্রিন্সের কাছে। এবার সে বিদায় জানিয়েই উড়ে যাবে। হ্যাপি প্রিন্স, এখন তবে আমায় বিদায় দাও। আমি এবারের মতো আসি। ভালো থেকো বন্ধু। বন্ধু বন্ধু, আর একটা রাত। বায়না করো না হ্যাপি প্রিন্স, আর সম্ভব নয়। কিন্তু চেয়ে দেখো, চৌমাথার কাছে একটি মেয়ে দেশলাই বিক্রি করছে। তার অনেকগুলো দেশলাই পড়ে নষ্ট হয়ে গেছে। সে যদি বাড়িতে টাকা নিয়ে যেতে না পারে, তার বাবা তাকে মারবে। তাই তো সে রাস্তায় বসে কাঁদছে। দেখো, পায়ে জুতো নেই, মোজা নেই, গায়ে সোয়েটার নেই, মাথায় টুপি নেই। দোহাই তোমার, আমার অন্য চোখটাও খুবলে নাও। মেয়েটাকে দিয়ে এসো ওই নীলকান্তমণি, তাহলে আর তার কোনো দুঃখই থাকবে না। বেশ, আমি আর একটা রাতই থাকবো, কিন্তু এই শেষ রাত। কিন্তু তোমার আরেকটা চোখ খুবলে নিতে আমি পারবো না। তুমি যে তাহলে অন্ধ হয়ে যাবে হ্যাপি প্রিন্স। এই চোখ নিয়ে কি বা দেখছি আমি? কি বা দেখার আছে? তুমি আমার কথা শোনো, যা বলছি করো। চড়াই অনিচ্ছা সত্ত্বেও হ্যাপি প্রিন্সের আর একটা চোখও খুবলে নিল। সেই নীলকান্ত মণি দিয়ে এলো মেয়েটার হাতে। ওমা, কি চকচকে পাথর, কি ভালো দেখতে। আনন্দে মেয়েটা নীলকান্ত মণি নিয়ে বাড়ির দিকে দৌড়ালো। চড়াইও ফিরে এলো হ্যাপি প্রিন্সের কাছে। তুমি যে এখন অন্ধ হ্যাপি প্রিন্স, আমি তাই এবার থেকে তোমার কাছেই থাকবো, আর কোথাও যাব না। না বন্ধু, এবার যে তোমায় মিশরে যেতে হবে, তোমার বন্ধুদের কাছে। না না, তা হবে না। আমি তোমার পায়ের কাছে ঘুমালাম,
আর কোথাও যাব না। পরদিন থেকে চড়াই হ্যাপি প্রিন্সের কাঁধে বসে থাকে আর শহরে কি ঘটছে ধারা বিবরণীর মতো তাকে শোনায়। অজস্র কথা তার, যেন ফুরোতেই চায় না। চড়াই বিরাট এই শহরে উঠতে উঠতে দেখল ধনীরা আরো বিশাল বিশাল ইমারত বানাচ্ছে, আর সেই সব ইমারতের ফটকের কাছে জমা হচ্ছে ভিখারির ভিড়। সে শহরের অলিগলি ঘুরে শুধু ক্ষুধার্ত শিশুর ফ্যাকাশে মুখই দেখতে পেল। খিদের জ্বালায় ছটফট করছে তারা। সে ফিরে এসে হ্যাপি প্রিন্সকে সমস্ত কিছু বিস্তারিত বলল। আমার গায়েও যে সোনার পাত, কি হবে এসব? তুমি বরং অল্প অল্প করে খুলে নাও, এগুলো দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও। আস্তে আস্তে হ্যাপি প্রিন্সের গায়ের সোনার পাতও কমতে শুরু করল। মূর্তিখানা ক্রমশ জীর্ণ হয়ে উঠছিল। শীত বাড়তে শুরু করল, তুষারে ঢেকে গেল চারিদিক। ছোট্ট চড়াই শীতের এ তীব্র প্রবাহ সহ্য করতে পারছিল না। তবুও কিছুতেই সে হ্যাপি প্রিন্সকে ছেড়ে গেল না। সে যে হ্যাপি প্রিন্সকে বড় ভালোবেসে ফেলেছিল। তবে চড়াই বুঝতে পেরেছিল মৃত্যু নিশ্চিত। একদিন প্রচণ্ড শীতে চড়াই আর ডানা ঝাপটাতে পারল না। ঝপ করে পড়ে গেল মূর্তির পায়ের কাছে। ঠিক সেই মুহূর্তেই একটা ফাটলের শব্দ শোনা গেল। আসলে তুষারপাতের ফলে হ্যাপি প্রিন্সের সীসার হৃদয় দুটুকরো হয়ে গিয়েছিল। পরদিন মৃত চড়াই পাখিটার জায়গা হল আস্তাকুড়, আর জীর্ণ হ্যাপি প্রিন্সের মূর্তি বিশ্রী দেখাচ্ছিল বলে নামিয়ে আনা হলো। ঠিক হলো চুল্লিতে গলিয়ে ফেলা হবে। তবে মূর্তিটা চুল্লিতে গলাতে গিয়েও একটা সমস্যা দেখা দিল। সীসার হৃদয় তো সহজে গলবে না, তাই সেটাও আস্তাকুঁড়ে ফেলে দেওয়া হলো মৃত চড়াইয়ের পাশে। তারপর একদিন ঈশ্বর তার দূতকে হুকুম দিলেন, যাও, শহরের সবচেয়ে মূল্যবান দুটো জিনিস আমায় এনে দাও। দূত ঈশ্বরের কাছে সেই সীসার হৃদয় আর মৃত চড়াইটাকে নিয়ে গেল। ঈশ্বর প্রসন্ন হলেন। বাহ, ঠিক জিনিসগুলোই বেছে এনেছ। স্বর্গের এই নন্দন কাননে ছোট্ট চড়াই এবার থেকে গান গেয়ে বেড়াবে, আর এই উদার হৃদয়ের হ্যাপি প্রিন্সের কথা ছড়িয়ে পড়বে দিকে দিকে। ঈশ্বরের আশীর্বাদ হেতু তাই হল। চড়াই আর হ্যাপি প্রিন্স স্বর্গে গিয়েও কাছাকাছি থেকে গেল, যেমনটা তারা ছিল শহরের তীব্র শীতে। সে অনেক অনেক যুগ আগের কথা। জঙ্গলের মধ্যে একটা সুন্দর বাড়িতে এক ভাল্লুক পরিবার থাকত। 3 জনের ছোট্ট পরিবার, বাবা, মা আর সন্তান। ছোট্ট ভাল্লুক ছানাকে নিয়ে বাবা মা সুখেই বাস করছিল। এর মধ্যে বাবা ভাল্লুক আকারে ছিল বিরাট, মা ভাল্লুক মাঝারি, আর ছানা ভাল্লুক খুবই ছোট। তাই 3 জনের খাবার জন্য আলাদা আলাদা 3 রকমের থালা ছিল। বাবা ভাল্লুকের জন্য পেল্লায় বড় থালা, মা ভাল্লুকের জন্য মাঝারি একটা থালা, আর ছানা ভাল্লুকের জন্য ছোট্ট একটা থালা। শুধু থালা নয়, টেবিল ঘিরে তারা যে চেয়ারে বসত সেগুলোর আকারও ছিল আলাদা আলাদা আকারের। একই ধাঁচে বাবা ভাল্লুকের জন্য বড় চেয়ার, মা ভাল্লুকের জন্য মাঝারি, আর ছানা ভাল্লুকের জন্য ছোট্ট একটা চেয়ার। বিছানার ক্ষেত্রেও একই রকমের ভাগ বাটোয়ারা ছিল। বাবা ভাল্লুকের জন্য বিরাট লম্বা চওড়া একটা বিছানা, মা ভাল্লুকের জন্য মাঝারি মাপের একটা বিছানা, আর ছানা ভাল্লুকের জন্য ভীষণই ছোট্ট একটা বিছানা। প্রায় সবকিছুই 3 জনের 3টে আলাদা মাপের ছিল। তারা প্রত্যেকে নিজের নিজের জিনিস ব্যবহার করে যত্নে রাখত। একদিন মা ভাল্লুক খিচুড়ি রান্না করছিল। সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছিল ভাল্লুকদের গোটা বাড়িতে।
গুটি গুটি পায়ে বাবা ভাল্লুক আর ছানা ভাল্লুক এসে দাঁড়ালো রান্নাঘরে। কি গিন্নি, খিচুড়ি বানাচ্ছ নাকি? কত দেরি আর? এই তো হই এলো। নাও নাও, তাড়াতাড়ি দাও এবার, গন্ধে যে দ্বিগুণ খিদে পেয়ে গেল। আমারও খুব খিদে পেয়েছে মা। বেশ তো, তোমরা টেবিলে বসো তোমাদের থালা নিয়ে, আমি এক্ষুনি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। যথারীতি মা ভাল্লুক গুছিয়ে 3টে থালায় পরিমাণ মতো খিচুড়ি বেড়ে দিল। তারপর সেই ধোঁয়া ওঠা খিচুড়ির সামনে নিজেদের চেয়ার টেনে বসলো 3 জন। গিন্নি, এই যে ভীষণ গরম। হ্যাঁ, এইমাত্র নামালুম যে, গরম তো হবেই। আমি বাবু এখন খাবো না, খেলেই জিভ পুড়ে যাবে। না না, খেও না, আগে ঠান্ডা হোক। কিন্তু ততক্ষণ কি করব আমরা? দেখো, আজ কিন্তু বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আকাশও পরিষ্কার। ওদিকটায় দেখো কত ফুল ফুটেছে বাইরে, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। কতদিন তো আমরা জঙ্গলে তেমন করে ঘুরে বেড়াই না। চলো না আজ একটু ঘুরি, তাড়াতাড়ি ফিরে যাব না হয়। হ্যাঁ বাবা, চলো না, আমি জঙ্গলে ঘুরবো। চলো না, চলো না। বেশ, এ তো দারুণ প্রস্তাব। ততক্ষণে খিচুড়িও ঠান্ডা হয়ে যাবে, ফিরে এসে জম্পেশ করে খাবো খন। চলো তাহলে, তৈরি হয়ে নাও, এখনই বেরিয়ে পড়ি। এই তো, আমি 1 সেকেন্ডে তৈরি হয়ে যাব। 1 সেকেন্ডে? তারপর 3 জন ভাল্লুক খিচুড়ি ঠান্ডা করতে দিয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়ে গেল। ছানা ভাল্লুক প্রজাপতির পেছন পেছন ছুটে বেড়াচ্ছিল, যেন ডানা মেলে সেও উড়ে যাবে। তারই কীর্তি দেখে বাবা ভাল্লুক আর মা ভাল্লুক খুবই আনন্দ পাচ্ছিল। অন্যদিকে ছোট্ট মেয়ে গোল্ডিলক্সও জঙ্গলে খেলতে যাওয়ার জন্য মায়ের কাছে বায়না করছিল। এই জঙ্গলেরই অন্যদিকে ওর বাড়ি। লম্বা সোনালি চুল আছে বলে ওর নাম গোল্ডিলক্স। মা মা, আমি অনেকক্ষণ পড়ে নিয়েছি। পড়া কি মুখস্থ? তাহলে দাও, আমি ধরবো। মুখস্থ হয়ে গেছে, তুমি পরে জিজ্ঞেস করো, সব বলে দেবো। কিন্তু এখন আমায় একটু জঙ্গলে খেলতে যেতে দাও। কিন্তু আচ্ছা ঠিক আছে, যাও। আমার কিছু শাকসবজি আর ফল দরকার, দেখো যদি পাও নিয়ে এসো। ঠিক আছে মা, আমি সব নিয়ে আসবো, কোনো চিন্তা করো না। তবে খুব বেশি দূরে যেও না গোল্ডিলক্স, জঙ্গলের অনেক ভেতরে ভাল্লুক আছে, সাবধান। না না, আমি কাছে পিঠেই থাকবো, তাড়াতাড়ি চলে আসবো। বেশ, সাবধানে যেও। প্রজাপতির পেছনে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের বেশ খানিকটা ভিতরে ঢুকে পড়েছিল গোল্ডিলক্স। তারপর মায়ের দরকারি জিনিসপত্রর খোঁজে হাঁটতে হাঁটতে আরও খানিকটা জঙ্গলের ভেতরে গেল। হঠাৎই তখন সে ভাল্লুকদের বাড়িখানা দেখতে পেল। গোল্ডিলক্সের মনে কৌতূহল জাগল, এত গভীর জঙ্গলে কার বাড়ি এটা? সঙ্গে সঙ্গে ও বাড়িটার জানালায় উঁকি মারল। ঘরের ভেতর কাউকে দেখতে না পেয়ে গোল্ডিলক্সের কৌতূহল আরও যেন বেড়ে গেল। দরজার কাছে এসে সামান্য ঠেলতেই দরজাটা খুলে গেল। আসলে ভাল্লুকগুলো নিজেরাও কারুর ক্ষতি করত না, আর কেউ যে তাদের ক্ষতি করবে এও ছিল তাদের সন্দেহের বাইরে, তাই দরজা খুলেই রেখে যেত। গোল্ডিলক্স ভেতরে ঢুকেই টেবিলের কাছে এলো। ইতিমধ্যেই এতখানি পথ হেঁটে আসার দরুন ওর অল্প অল্প খিদেও পেয়েছিল। থালা ভর্তি খিচুড়ি দেখে নিজেকে আর সামলাতে পারল না। প্রথমে সে বাবা ভাল্লুকের বড় থালা থেকে 1 চামচ খিচুড়ি খেল। উফ, কি গরম! আমার মুখটা পুড়ে গেল রে, আর এতটা তো খেতেও পারবো না। সেই থালাটাকে ওইভাবেই রেখে মা ভাল্লুকের মাঝারি থালা থেকে 1 চামচ খিচুড়ি নিয়ে মুখে দিল। এটা গরম না, কিন্তু ভীষণ ঠান্ডা যে। আমি বরং ছোট থালাটা থেকে একবার খেয়ে দেখি। সেই মতন ও ছানা ভাল্লুকের থালাটার সামনে গিয়ে 1 চামচ করে খেতে খেতে পুরো খিচুড়িটাই শেষ করে দিল। হ্যাঁ, এই থালার খিচুড়িটা একদম ঠিকঠাক ছিল, আর যতখানি ছিল খেয়ে বেশ পেটটাও ভরে গেছে। কিন্তু যার খাবার ছিল সে কি কিছু মনে করবে? কি আর মনে করবে,
খিদে পেয়েছে, খেয়েছি। দেখি এবার একটু চেয়ারে বসে বিশ্রাম করি। প্রথমে গোল্ডিলক্স বাবা ভাল্লুকের চেয়ারে বসার চেষ্টা করল, কিন্তু অত বড় চেয়ারটা কিছুতেই বাগে আনতে পারল না। তোর এত বড় চেয়ারে উঠতে তো মই লাগবে আবার। এরপর গোল্ডিলক্স মা ভাল্লুকের মাঝারি চেয়ারে চেপে বসল, কিন্তু সেটাও ওর ঠিক পছন্দ হলো না। এটায় বসতে তো পারলাম, এই তো বসে পড়েছি। কিন্তু এটায় বসতে তো পারলাম, কিন্তু কত নরম যেন। বস, বরং ওই ছোট চেয়ারটায় একবার বসে দেখি। ছোট চেয়ারটা গোল্ডিলক্সের মনের মতো হয়েছিল, না খুব শক্ত না খুব নরম। কিন্তু গোল্ডিলক্সের দাপাদাপিতে আচমকাই চেয়ারটা ভেঙে গেল। এ বাবা, চেয়ারটাই যে ভেঙে গেল, কি হবে? যার চেয়ার সে নিশ্চয়ই খুব রাগ করবে। কিন্তু আমি কি করব? আমি তো ভাঙিনি, আমি শুধু বসেছিলাম খানিকক্ষণ। যাকে, চেয়ারে বসে আর বিশ্রাম হবে না, বরং বিছানা আছে কিনা দেখি। গোল্ডিলক্স এবার ভাল্লুকদের শোবার ঘরে ঢুকলো। সেখানেও বড়, মাঝারি এবং ছোট তিন রকম আকারের বিছানা ছিল। গোল্ডিলক্স প্রথমে বড় বিছানাটায়, তারপর মাঝারি বিছানাটায় শুয়ে দেখল, কিন্তু দুটোর কোনোটাতেই ঠিক সুবিধে করতে পারল না। শেষমেশ ছোট বিছানায় জুত করে শুয়ে ও স্বস্তির নিঃশ্বাস নিল। যাক বাবা, এই বিছানাটাই আমার জন্য ঠিকঠাক। ঘুমও পেয়েছে, খানিকক্ষণ ঘুমিয়ে নি, তারপর না হয় বাড়ি ফেরা যাবে। নিমেষের মধ্যেই ক্লান্ত গোল্ডিলক্স ঘুমিয়ে পড়ল। এরই মধ্যে অন্যদিকে জঙ্গলে ঘুরতে ঘুরতে বাবা ভাল্লুক টের পেল এবার বাড়ি ফিরতে হবে। ওই গিন্নি, এবার ফেরা যাক নাকি? আশা করি এতক্ষণে খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ চলো, তোমার ছেলেরও খিদে পেয়েছে অনেকক্ষণ। তারপর তিনজন ভাল্লুক মিলে তাদের বাড়ির দিকে রওনা দিল। ঘরে ঢুকে টেবিলের সামনে এসে বাবা ভাল্লুক দেখল তার খিচুড়ির থালায় চামচ রাখা আছে। খানিকটা খিচুড়ি টেবিলেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কেউ নির্ঘাত আমার থালা থেকে খিচুড়ি খেয়েছে। এই দেখো, আমার থালাতেও চামচ রাখা, টেবিলে খিচুড়ি ছড়ানো। তার মানে আমার থালা থেকেও নিশ্চয়ই কেউ খিচুড়ি খেয়েছে। ঠিক তখনই ছানা ভাল্লুক হাও হাও করে কেঁদে উঠল। বাবা ভাল্লুক আর মা ভাল্লুক তার কাছে যেতেই আঙুল দিয়ে সে থালার দিকে দেখালো। কেউ আমার থালা থেকে সব খিচুড়ি খেয়ে নিয়েছে, দেখো আমি এখন কি খাবো? বিরক্ত বাবা ভাল্লুক তার চেয়ারে বসতে গিয়ে দেখল ধুলো লেগে আছে। গর্জে উঠল তৎক্ষণাৎ, চমৎকার! কেউ আমার চেয়ারেও বসেছিল, তাও আবার ধুলো পায়। এই দেখো, আমার চেয়ারেও বসেছিল, এখনো ধুলো লেগে আছে। ঠিক তখনই আরো প্রবল স্বরে কেঁদে উঠল ছানা ভাল্লুক। বাবা ভাল্লুক আর মা ভাল্লুক তার পাশে গিয়ে দাঁড়াতেই সে আঙুল দিয়ে তার ভাঙা চেয়ারখানা দেখালো। এই দেখো, আমার চেয়ারটাই কেউ ভেঙে দিয়েছে, আমি এখন কোথায় বসবো? বাবা ভাল্লুক স্পষ্ট বুঝতে পারল তাদের অবর্তমানে কেউ এই ঘরে ঢুকেছিল, আর যদি সে এখনো পালাতে না পারে তাহলে নিশ্চয়ই শোবার ঘরেই থাকবে। তাই সঙ্গে সঙ্গে শোবার ঘরে ঢুকলো। নিজের বড় বিছানাটার সামনে দাঁড়িয়ে দেখল বিছানার চাদর কোঁচকানো। বাবা ভাল্লুক যেন আরো রেগে গেল। দেখো গিন্নি, দেখো, বিছানাটাও ছাড়েনি, কেউ একজন এখানেও শুয়েছিল। আমার বিছানাটাও দেখো না, চাদর কোঁচকানো, ময়লা লেগে আছে। এসব কি কাণ্ড বলো দেখি? কে যে ঢুকেছিল ঘরে কে জানে। তখনই ফের ছানা ভাল্লুক তীব্র স্বরে কেঁদে কোকিয়ে উঠল। বাবা ভাল্লুক আর মা ভাল্লুক তখন পাশে গিয়ে দাঁড়াতেই ছোট বিছানায় ঘুমন্ত গোল্ডিলক্সের দিকে ইশারা করল। আমার বিছানায়ও এখন কে শুয়ে আছে, আমি কোথায় শোবো? তিন ভাল্লুকের চিৎকার এবং কান্নাকাটি শুনে গোল্ডিলক্সের ঘুম ভেঙে গেল। চোখ খুলেই সে তিনজন ভাল্লুককে দেখে ভীষণ ভয় পেল।
এক মুহূর্ত অপেক্ষা না করে জানালা দিয়ে লাফিয়ে বাড়ির দিকে দৌড়ালো। অনেকটা পথ দৌড়ে দৌড়ে অবশেষে বাড়ি পৌঁছলো। ঘরে ঢুকিয়ে জড়িয়ে ধরল মাকে। তারপর সব কথা মাকে খুলে বলল। ছোট্ট গোল্ডিলক্সের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার মা তাকে বলল, না জিজ্ঞেস করে কারোর ঘরে ঢুকতে নেই মা। কিন্তু খোলা ছিল যে। থাকবে খোলা, তাও না বলে কারোর খাবার খেতে নেই, কারোর জিনিস ব্যবহারও করতে নেই, মনে থাকবে। গোল্ডিলক্স নিজের ভুল বুঝতে পারল। তারপর থেকে সে আর না বলে কারোর জিনিসে হাত দিত না। দিব্যি জঙ্গলের পাশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো।